প্রিয় ছাত্ররা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। আমি সুব্রত কুমার দাস, প্রভাষক উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আমার এই নিয়মিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এছাড়াও আমার ক্লাসটি যারা দেখছেন তাদের সবার প্রতি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি আজকে অনার্স ফার্স্ট ইয়ার নন মেজর বোটানি 1 বিষয়টির উপর পাঠদান করব। আজকে আমার পাঠের যে বিষয়বস্তু সেটি জিমনোস্পার্ম চ্যাপ্টার 7-এ রয়েছে। সেই চ্যাপ্টার 7 সম্পর্কে আমরা পূর্বেও আলোচনা করেছি। আজকে আমরা পড়ব রিপ্রোডাকশনস অফ সাইকাস। সাইকাসের রিপ্রোডাকশনস এর পূর্বের ক্লাস থেকে আজকের ক্লাসটি পরিচালিত হচ্ছে, কারণ পূর্বে আমরা আলোচনা করেছি সাইকাসের অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনস এবং সেক্সুয়ালসের রিপ্রোডাকশনসের কিছু অংশ। সেখানে আমরা দেখেছিলাম সাইকাস সেক্সুয়াল রিপ্রোডাকশনসের দুটি স্টবিলাস গঠন করে, একটি হচ্ছে পুং স্টবিলাস, একটি স্ত্রী স্টবিলাস। তো পূর্বে ক্লাসে আমরা পুং স্টবিলাস পর্যন্ত শেষ করেছি। আজকে আমরা স্ত্রী স্টবিলাস বা স্ত্রী ফুল থেকে আমরা আলোচনা করব। তাহলে আমরা চলে যাচ্ছি স্ত্রী স্টবিলাস বা ফিমেল স্টবিলাস। ফিমেল স্টবিলাস আমরা পুং স্টবিলাসে দেখেছিলাম যে মাইক্রোস্পোরোফিল সমূহ উদ্ভিদের শীর্ষে বা কাণ্ডের শীর্ষে একটি মুকুট আকৃতির স্টবিলাস গঠন করে, সেটা ছিল কম্প্যাক্ট একটি স্টবিলাস। কিন্তু এই স্ত্রী স্টবিলাস এর মেগাস্পোরোফিল সমূহ এরকম কম্প্যাক্ট একটি বা আটসাট একটি স্টবিলাস গঠন করে না। এক্ষেত্রে আমরা দেখতে পাই যে স্ত্রী স্টবিলাস এর ক্ষেত্রে মেগাস্পোরোফিল সমূহ ঢিলেঢালাভাবে সজ্জিত হয়ে একটি স্টবিলাস গঠন করে, সেই জন্য একে সিউডো স্টবিলাসও বলা হয়ে থাকে। তো আমরা সেই মেগাস্পোরোফিলের গঠনটা যদি আমরা দেখি তো দেখতে পাই এইরকম একটি গঠন, অর্থাৎ অনেকগুলি মেগাস্পোরোফিল সমূহ পরস্পরের সাথে যুক্ত হয়ে একটি ঢিলেঢালা স্টবিলাস গঠন করে, তাকে বলা হয়ে থাকে স্ত্রী স্টবিলাস। তাহলে এটি একটি মেগাস্পোরোফিলের গঠন দেখছি। উপরে যে অংশ সেটি হচ্ছে পিনা এবং উপরের অংশটি একটি প্রশস্ত একটি অংশ থাকে, আর নিচের দিকের যে অংশ সেটি সিলিন্ড্রিক্যাল। সিলিন্ড্রিক্যাল যে অংশ সেইখানে ডিম্বকগুলি উৎপন্ন হয়। ওভামগুলি উন্মুক্ত হয়। তো এখানে বলে রাখা ভালো, এখানে যে ওভাম তৈরি হয় সিলিন্ড্রিক্যাল নিচের যে অংশ সেখানে দুই পাশে 1 থেকে 5 জোড়া এই ওভাম বা ডিম্বক তৈরি হতে পারে। এই ডিম্বক সমূহ অনাবৃত অবস্থায় থাকে, আর এই ওভাম সমূহ যেহেতু এটা মেগাস্পোরোফিল, এই মেগাস্পোরোফিলের যে স্বল্পপত্র সেই স্বল্পপত্র বাদামি বর্ণের, যেটা এই ডিম্বকের উপরে থাকে। কিন্তু ডিম্বকটা যখন আস্তে আস্তে ম্যাচিউর হয় বা পরিপূর্ণ হয় তখন সেই যে বাদামি বর্ণের স্বল্পপত্র বা স্কেল লিভস সমূহ ঝরে পড়ে। এই সময় তখন এই ওভামগুলি দেখতে লাল বা লাল পিঙ্গল বর্ণের হয়। তখন এই ওভাম যে বাইরের দিকে অ্যাপিয়ারেন্স সেটা লাল বা পিঙ্গল বর্ণের হয়ে থাকে। তাহলে এই রকম মেগাস্পোরোফিল সমূহ মাথার উপরে, অর্থাৎ সাইকাস সাইকাস উদ্ভিদের মাথার উপরে ঢিলেঢালাভাবে একটি স্টবিলাস গঠন করে, তাকে বলা হয় ফিমেল স্টবিলাস। ওকে, তাহলে ফিমেল স্টবিলাসের এখন আমরা ওভাম বা ডিম্বকের গঠনটা আমরা দেখব। এই ডিম্বকটি দেখতে
লাল বা পিঙ্গল বর্ণের রয়েছে এবং এটি 3টি স্তরে থাকে। এটি 3 লেয়ার, 3টি স্তর বিশিষ্ট। ডেভেলপমেন্ট অফ মেগাস্পোরাঞ্জিয়াম। মেগাস্পোরাঞ্জিয়াম 3টি স্তর বিশিষ্ট। তাহলে এই যে ডিম্বক, সেই ডিম্বকের গঠন আমরা দেখব। মেগাস্পোরাঞ্জিয়ামের মধ্যে সাধারণত মেগাস্পোর সমূহ উৎপন্ন হয়ে থাকে। ঠিক আছে, তো আমরা একটি ডিম্বকের গঠন দেখব। সেই ডিম্বকটি 3টি লেয়ার বিশিষ্ট। আমার সাথে সাথে তোমরা চিত্রটি আর্ট করে ফেলবে। এটি হচ্ছে সবচেয়ে ভিতরের লেয়ার, সবচেয়ে ভিতরের লেয়ার। এই লেয়ারটি রসালু। এরপরে রয়েছে একটি মাঝখানের লেয়ার। সেই মাঝখানের লেয়ারটি কিন্তু খুবই প্রশস্ত এবং প্রস্তর খণ্ডে গঠিত, অর্থাৎ মাঝখানের লেয়ারটি পাথরের টাইপের, এটা দেখতে অনেকটা হলুদ বর্ণ হয়ে থাকে। আর এখন যে লেয়ারটি অ্যাড করছি সেই লেয়ারটি হচ্ছে একদম শীর্ষের লেয়ার বা বাইরের লেয়ার। এই লেয়ারটি একটু রসালু হয়ে থাকে। তাহলে আমরা প্রিয় ছাত্ররা, আমরা 3টি লেয়ার দেখতে পেলাম। বাইরের দিকে একটি লেয়ার, ভিতরের দিকে মাঝখানে একটি লেয়ার এবং ভিতরের দিকে লেয়ার। তাহলে এটি সবচেয়ে বাইরের লেয়ার। তাহলে আমি বাইরের লেয়ারকেও 1 ধরলাম। ভিতরের যে লেয়ার তাকে আমি একটু আলাদা করে দিচ্ছি, কালার করে ডট ডট দিয়ে এটাকে আলাদা করে দিচ্ছি। তাহলে এটি 2 নাম্বার লেয়ার, পাথরের লেয়ার, এবং শেষের একটি লেয়ার রয়েছে, এটি 3 নাম্বার লেয়ার, অর্থাৎ 3টি স্তর বিশিষ্ট, 1 2 3। এবার ভিতরের দিকে ডিম্বকের যে মূল ভিত্তি গঠন করে, সেই ভিত্তি গঠনকারী যে কোষ, সেই কোষকে বলা হয়ে থাকে নিউসেলাস কোষ। তাহলে এটি একটি নিউসেলাস কোষ। নিউসেলাস কোষ বলতে বোঝানো হয়েছে ভ্রূণ পোষক টিস্যু। তাহলে এটি একটি ভ্রূণ পোষক টিস্যু। তো ভ্রূণ পোষক টিস্যুর ভিতরেই সাধারণত ডিম্বাণু তৈরি হয়। ডিম্বাণুটির ভ্রূণ পোষক টিস্যুর যে আর্কিগোনিয়াম রয়েছে, আর্কিগোনিয়ামের মধ্যে উৎপন্ন হয়। তো আমরা এই যে নিউসেলাস টিস্যু দেখলাম, এই নিউসেলাস টিস্যু থেকেই সাধারণত এমব্রায়ো বা ভ্রূণ কি শোষণ করে থাকে? পুষ্টি শোষণ করে থাকে। তাহলে নিউসেলাস টিস্যু, তো নিউসেলাস টিস্যুর ভিতরেই সাধারণত আর্কিগোনিয়াম উৎপন্ন হয়, যেটা এই নিউসেলাস টিস্যুর কিছু কোষ বিনষ্ট হয়ে থাকে। এরকম ফ্লাক্স আকৃতির আর্কিগোনিয়াম তৈরি হয়। আমি একটু বোঝানোর জন্য সম্পূর্ণ নিউসেলাস আর্ট করলাম এবং এখানকার নিউসেলাস কোষসমূহ বিনষ্ট করে দিলাম। সরি, আমার একটি ফোন এসেছিল। তাহলে এই কোষসমূহকে বলবো আমরা আর্কিগোনিয়াম। এবার দেখো, এই যে নিউসেলাস যে কোষ, ডিম্বকের যে মেন ভিত্তি, তার উপর একটি ফাঁকা স্থান থাকে, অর্থাৎ এই অংশতে কোনো ধরনের ডিম্বক ত্বক তৈরি হয় না বা লেয়ার তৈরি হয় না। এই ফাঁকা স্থানকে বলা হয়ে থাকে মাইক্রোপাইল বা ডিম্বক রন্ধ্র। মাইক্রোপাইল বা ডিম্বক রন্ধ্র, অর্থাৎ এই ডিম্বক রন্ধ্রের মধ্যে পলেন গ্রেড বা পরাগরেণু এসে জমা হয়। সেই জন্য এই নিচের দিকে যেখানে রয়েছে আর্কিগোনিয়াম, তার ঠিক উপরে একটি চেম্বার থাকে।
এই চেম্বারকে এটা মাইক্রোপাইল, এই চেম্বারকে বলবো আমরা পলেন গ্রেইন চেম্বার। পলেন গ্রেইন চেম্বার বলে থাকি। এবার এর ভিতরের দিকে কিছু পরিবহন টিস্যু চলে যায়, ভাস্কুলার বান্ডল বা পরিবহন টিস্যু অবস্থান করে। তো প্রিয় ছাত্ররা, এটি হচ্ছে একটি ডিম্বকের গঠন। স্ট্রাকচার অফ ওভাম। তবে সাইকাসের ওভাম বা ডিম্বকটি দেখতে এরকম হয়ে থাকে। তো এখন আমরা দেখব এই যে ওভাম, এই ওভামের মধ্যেই সাধারণত পরাগরেণু ফার্টিলাইজ করে থাকে এবং এই কিছু পরিবর্তনের মাধ্যমেই ডিম্বক থেকে জাইগোট থেকে ভ্রূণ এবং পরবর্তীতে বীজে পরিণত হবে। সেই বীজ থেকেই একটি সাইকাস উদ্ভিদ জন্ম লাভ করবে। তো এই পর্যন্ত আমাদের হয়ে গেল ফিমেল স্ট্রোবিলাস। এর পূর্বের ক্লাসে আমরা মেল স্ট্রোবিলাস পড়েছি। এখন আমরা গ্যামিটোফাইটিক পর্যায় সমূহ দেখব। সাইকাস উদ্ভিদের রিপ্রোডাকশনসের গ্যামিটোফাইটিক পর্যায়। গ্যামেটোফাইটিক স্টেজ। প্রথমে আমরা মেল গ্যামিটোফাইট, মেল গ্যামিটোফাইট নিয়ে আলোচনা করব। গ্যামিটোফাইট দুটি পর্যায় রয়েছে, একটি মেল গ্যামিটোফাইট আর একটি হচ্ছে ফিমেল গ্যামিটোফাইট। প্রথমে আমরা মেল গ্যামিটোফাইট নিয়ে আলোচনা করব। মেল গ্যামিটোফাইট কে আলোচনার সুবিধার্থে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে রয়েছে মাইক্রোস্পোর সৃষ্টি। তখন আমরা মেল গ্যামিটোফাইটের প্রথম যে স্টেজ সেটি হচ্ছে মাইক্রোস্পোর সৃষ্টি। মাইক্রোস্পোর ফর্মেশন। আমরা পূর্বের ক্লাসে দেখেছিলাম যে মাইক্রোস্পোরোফিলের মধ্যে সাধারণত স্পোরাঞ্জিয়াম রয়েছে। সেই মাইক্রোস্পোরাঞ্জিয়ামের মধ্যে অসংখ্য মাইক্রোস্পোর অবস্থান করে। এই স্পোরাঞ্জিয়ামের একটি কোষ, যাকে মাইক্রোস্পোর মাতৃকোষ বলা হয়ে থাকে, সেই মাইক্রোস্পোর মাতৃকোষটি বারবার মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে অসংখ্য পরাগরেণু তৈরি করে থাকে। এই পরাগরেণুর গঠন অনেকটাই গোলাকৃতির হয়ে থাকে। এই পরাগরেণুর দুটি লেয়ার রয়েছে। একটি লেয়ার বাইরের দিকে অবস্থান করে। এই বাইরের দিকে লেয়ারটি একটু মোটা আকৃতির হয় বা পুরু আকৃতি বিশিষ্ট হয়ে থাকে, যাকে বলা হয়ে থাকে একজাইল বা বাইরের স্তর। এবং ভিতরের আরেকটি স্তর তোমরা দেখতে পাচ্ছ, এই স্তরকে বলবো আমরা ভিতরের স্তর, যাকে বলা হয় ইনটাইল। তো প্রিয় ছাত্ররা, একটি পরাগরেণু দেখতে গোলাকার। এটি দুটি স্তর থাকে, একটি বাইরের স্তর যাকে একজাইল বলবো, আর একটি ভিতরের স্তর থাকে, তাকে বলবো আমরা ইনটাইল। আর এর ভিতরে নিউক্লিয়াস থাকে এবং আরো স্টার্চ গ্রেইন থাকে, বা স্টার্চের দানা থাকে, স্টার্চ থাকে। এই হচ্ছে একটি মাইক্রোস্পোরের গঠন। এবার এই মাইক্রোস্পোরটি পরবর্তীতে
বিভাজন করবে, সেল ডিভিশন হবে। সেল ডিভিশন কার হবে? এই যে আমরা নিউক্লিয়াসটি দেখতে পাচ্ছি, এই নিউক্লিয়াসের বিভাজন হবে, নিউক্লিয়াসের বিভাজন হবে। তো পরবর্তী যে ধাপ, সেই ধাপটি হচ্ছে সেল ডিভিশন। সেল ডিভিশন, সেল ডিভিশন হবে, নিউক্লিয়াসের সেল ডিভিশন হবে। তো সেল ডিভিশন আমরা কি দেখতে পাবো? আমরা দেখতে পাই এখানে বাইরের স্তর এবং ভিতরের স্তরটি রয়েছে, এবং এই যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসটি বিভাজিত হয়ে দুটি নিউক্লিয়াস তৈরি করে। একটি ছোট একটি নিউক্লিয়াস তৈরি করে, যাকে বলা হয় বলবো আমরা প্রোথেলিয়াল সেল, এবং ভিতরের দিকে আরেকটি বড় কোষ তৈরি করে, যাকে বলবো আমরা অ্যান্থেরিডিয়াল সেল। তাহলে এই যে নিউক্লিয়াসটি রইলো, এই নিউক্লিয়াসটি সেল ডিভিশন এর মাধ্যমে দুটি কোষ তৈরি করে, একটি প্রোথেলিয়াল সেল ছোট আকৃতির, আর একটি বড় আকৃতির কোষ তৈরি করে, যাকে কি বলা হয়? অ্যান্থেরিডিয়াল সেল। এই দুটি কোষ তৈরি করে থাকে, অ্যান্থেরিডিয়াল সেল এবং প্রোথেলিয়াল সেল। এর পরবর্তীতে এই যে অ্যান্থেরিডিয়াল সেলটি আবার বিভাজিত হবে, বিভাজিত হয়ে দুটি কোষ তৈরি করবে। একটি কোষ থাকবে প্রোথেলিয়াল কোষ সংলগ্ন, এবং আরেকটি কোষ থাকে প্রোথেলিয়াল কোষের উপরে। তাহলে এটা একটি প্রোথেলিয়াল কোষ, যাকে আমরা পি দ্বারা আইডেন্টিফাই করলাম। এর উপরে আরেকটি কোষ হয়, যে কোষটি এই যে অ্যান্থেরিডিয়াল সেল, সেটি বিভক্ত হয়ে দুটি কোষ তৈরি করবে। একটি কোষ যেটি প্রোথেলিয়াল সেলের সংলগ্ন থাকে, তাকে বলবো আমরা জেনারেটিভ সেল, এবং উপরের দিকে আরো একটি কোষ তৈরি করে থাকে, এই কোষকে বলা হয় টিউব সেল। তো প্রিয় ছাত্ররা, তাহলে আমরা দেখলাম যে এই যে অ্যান্থেরিডিয়াল সেলটি রয়েছে, তার নিউক্লিয়াসটি আবার বিভাজিত হয়েছে, দুটি ভাগে বিভক্ত হয়েছে। একটি সেল হয়েছে জেনারেটিভ সেল, আর একটি রয়েছে টিউব সেল। প্রোথেলিয়াল সেলটা কিন্তু ঠিক আগের মতো সাথে রয়েই গেছে। তাহলে এই প্রোথেলিয়াল সেলের সংলগ্ন থাকে এই জেনারেটিভ সেল। এখন যে পরাগরেণু তিন কোষীয় অবস্থায় হবে, একটি প্রোথেলিয়াল কোষ, একটি জেনারেটিভ সেল, একটি টিউব সেল। এই তিন কোষী অবস্থায় পরাগরেণু সমূহ সাধারণত স্পোরাঞ্জিয়াম হতে বিদীর্ণ হয়, স্পোরাঞ্জিয়াম হতে বাইরে বিদীর্ণ হয়ে যাবে, এবং এই জিমনোস্পার্মের পরাগায়ন হয়ে থাকে সাধারণত বাতাসের মাধ্যমে সেটা কোথায় যাবে? স্ত্রী উদ্ভিদের মধ্যে, ডিম্বকের মধ্যে পতিত হবে। সেই জন্য পরবর্তী স্টেজটি হবে পলিনেশন। তাহলে পলিনেশন কিভাবে হয়? পলিনেশন আমরা জানি, জিমনোস্পার্মের সাইকাস উদ্ভিদের পলিনেশন প্রধানত বাতাসের মাধ্যমে ঘটে থাকে। বাতাসের মাধ্যমে এই তিন কোষীয় অবস্থায় পরাগরেণুটি স্ত্রী উদ্ভিদের ডিম্বকের মধ্যে, যে চিত্রে আমরা আগে দেখলাম যে পলেন চেম্বার রয়েছে, সেই পলেন চেম্বারে অবস্থান করবে। কারণ পলেন চেম্বারে অবস্থান পর্যন্তই আমরা দেখব এর পলিনেশন বা পরাগায়ন সম্পূর্ণ হয়েছে। তার পরবর্তী পরিবর্তন, অর্থাৎ এই যে পরাগরেণুর পরবর্তী পরিবর্তন হয় ডিম্বকের ভিতরে। এরপরে যে স্টেজটি রয়েছে পলিনেশনের পরে, পলেন টিউব ফর্মেশন। পলেন টিউব ফর্মেশন। তো আমরা ধরে নিলাম যে এই ত্রিকোষী অবস্থায় পরাগরেণুটি স্ত্রী উদ্ভিদের ডিম্বকের পলেন চেম্বারে অবস্থান করেছে।
এবং ঠিক 1 সপ্তাহ পর্যন্ত সেখানে কোনো পরিবর্তন ছাড়াই অবস্থান করবে এবং 1 সপ্তাহ পরে এই পলেন গ্রেনের পরিবর্তন লক্ষ্য করা যায়। কি পরিবর্তন লক্ষ্য করা যায়? এই যে জেনারেটিভ সেল রয়েছে, এই জেনারেটিভ সেলটি আবার তখন দুটি কোষে পরিণত হবে এবং পরিবর্তনের আগে বা জেনারেটিভ সেলের বিভাজনের আগে এই জেনারেটিভ সেলটি আকার আকৃতিতে বৃদ্ধিপ্রাপ্ত হবে। বৃদ্ধিপ্রাপ্ত হলে এই জেনারেটিভ সেলটি আবার বিভক্ত হবে এবং দুটি কোষে পরিণত হবে। তাহলে দেখো কোন ধরনের পরিবর্তনগুলি ঘটে থাকে। এটি বাইরের লেয়ার, এটি ভিতরের লেয়ার, প্রোথেলিয়াল সেল। প্রোথেলিয়াল সেলকে আমরা পি দ্বারা আইডেন্টিফাই করলাম। এরপরে যে জেনারেটিভ সেল, সেই জেনারেটিভ সেলটি বিভক্ত হয়ে দুটি কোষে পরিণত হয়। এটি কিন্তু প্রোথেলিয়াল সেল সংলগ্ন একটি থাকে, তাকে বলবো আমরা স্টক সেল। স্টক সেল বা বৃন্ত কোষ। এবং আরেকটি কোষ তৈরি হয়ে থাকে, সেটি হচ্ছে বড় একটি কোষ, যাকে বলবো আমরা বডি সেল বা দেহকোষ। বডি সেল বা দেহকোষ। এবং যথারীতি যে টিউব সেলটি রয়েছে, সেই টিউব সেলটি কিন্তু তখনও অবস্থান করে, টিউব সেল। এই যে জেনারেটিভ সেল, তাহলে আমি বোঝাতে চাচ্ছি যে জেনারেটিভ সেলটি ছিল, জেনারেটিভ যে সেলটি ছিল, সেই জেনারেটিভ সেলটি বিভক্ত হয়ে দুটি সেলে পরিণত হয়, একটি স্টক সেল, একটি বডি সেল, যেটা এই জেনারেটিভ সেল। এই জেনারেটিভ সেলটাই পরবর্তীতে স্টক সেল এবং বডি সেল রূপান্তরিত হয়ে গেল। ওকে, টিউব সেলটি রয়ে গেছে। এই যে স্টক সেল, এই স্টক সেলের বা বৃন্ত কোষের পরবর্তী কোনো পরিবর্তন হয় না। এই সময়ে এই যে টিউব সেল রয়েছে বা নালী কোষ রয়েছে, সেই নালী কোষ পরিবর্তন হয়। নালী কোষের কোন ধরনের পরিবর্তন ঘটে? নালী কোষটি বাইরে যে ইনটাইন রয়েছে, এক্সাইন রয়েছে, এক্সাইন, এবং ভিতরে যে কোষ, সেটাকে আমরা কি বলছি? ইনটাইন। এই যে এক্সাইন কোষ আবরণটি রয়েছে, এই আবরণটি ভেদ করবে বা বিদীর্ণ করে ইনটাইনটি বৃদ্ধি করবে। অর্থাৎ ইনটাইনটি বৃদ্ধি করবে বলতে ইনটাইনটি বৃদ্ধি করবে বলতে এখানে কি রয়েছে? টিউব সেলটি বাইরে বের হয়ে আসবে। তো টিউব সেলটি যখন বাইরে বের হয়ে আসে, তখন এরকম একটি গঠন দেখা যায়। প্রোথেলিয়াল সেল নিচে অবস্থান করবে, এর উপরে স্টক সেল, আমরা এস দ্বারা স্টক সেল দেখাবো, এবং বডি সেলটা রয়েছে, বডি সেলকে আমরা বি দ্বারা আইডেন্টিফাই করব। এই যে টিউব সেলটা ছিল, সেই টিউব সেলটা একটি পরাগ নালী তৈরি করবে বা পলেন টিউব তৈরি করে থাকে। পলেন টিউব তৈরি করে থাকে। তাহলে আমরা পলেন টিউব তৈরি করা কিভাবে হয় সেটা আমরা দেখতে পেলাম। এবার দেখো পরবর্তী যে মাইক্রোস্পোর সৃষ্টি হবে, অর্থাৎ স্পার্ম সৃষ্টি হবে। পরবর্তী যে স্টেজ সেটা হবে ই নাম্বার স্টেজ, সেটা হলো স্পার্ম ক্রিয়েশন বা স্পার্ম ক্রিয়েশন বা শুক্রাণু তৈরি। প্রিয় ছাত্ররা দেখো, এই যে বডি সেল রয়েছে, সেই বডি সেলের নিউক্লিয়াসের দুই পাশে তখন দুটি ব্লেফারোপ্লাস্ট তৈরি হবে। এই দুটি ব্লেফারোপ্লাস্ট কোষ এসে বডি সেলকে আর দুটি ভাগে বিভক্ত করে দিই। এই বডি সেল বিভক্ত হওয়ার পূর্বে বডি সেলটি কি করে? আকার আকৃতিতে একটু বড় হয়ে থাকে। এর ফলে এই যে বডি সেল, সেই বডি সেলটি দুটি কোষে পরিণত হয়ে যায়। বডি সেলটি
দুটি কোষে পরিণত হয়ে যায়। তাহলে দেখি আমরা পলেন টিউব, প্রোথেরিয়াল সেল, স্টক সেল এবং এখানে যে বডি সেলটি ছিল সেটি বিভক্ত হয়ে দুটি কোষে পরিণত হয়ে যায়। এই কোষসমূহ সাধারণত পরবর্তীতে স্পার্ম তৈরি করে থাকে। তাহলে এই কোষসমূহ তৈরি করবে স্পার্ম বা শুক্রাণু তৈরি করে থাকে। তাহলে স্পার্ম বা শুক্রাণুর চিত্রটা আমরা যদি একটু বড় করে দেখি তাহলে স্পার্মটা দেখতে পাবো। এখানে ফ্লাজেলা থাকে এবং দেখতে অনেকটাই লাটিম আকৃতির। আমাদের বলে রাখা ভালো, সাইকাস উদ্ভিদের যে স্পার্ম বা শুক্রাণু উদ্ভিদকুলের মধ্যে সবচেয়ে বৃহৎ একটি শুক্রাণু। এটি দেখতে সর্পিল আকার পেঁচানো লাটিমের মতো। সম্ভবত এটি খালি চোখেও দেখতে পাওয়া যায়। তাহলে প্রিয় ছাত্ররা, দেখলাম এই যে বডি সেল, সেই বডি সেলটাই পরিবর্তিত হয়ে দুটি স্পার্ম তৈরি করে থাকে। স্পার্মগুলি পরবর্তীতে এই যে পলেন টিউব রয়েছে, সেই পলেন টিউবের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে স্ত্রী গ্যামেটের সাথে মিলিত হবে। তো আজকের ক্লাসে আমরা দেখতে পেলাম যে কিভাবে ফিমেল স্ট্রবিলাস গঠিত হয়। সেখানে আমরা ফিমেল স্ট্রবিলাসের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম ওভামের গঠন। এরপরে আমরা দেখলাম গ্যামিটোফাইটিক স্টেজে আমরা মাইক্রোস্পোরের যে কিভাবে গঠিত হয় এবং পরবর্তীতে যে গ্যামেট তৈরি হয়ে থাকে, পুং গ্যামেট, যাকে স্পার্ম বলে থাকি, সেই স্পার্ম পর্যন্ত আমরা দেখতে পেলাম। পরবর্তী ক্লাসে আমরা স্ত্রী গ্যামিটোফাইট এবং সাইকাসের লাইফ সাইকেল সম্পর্কে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। আমার ক্লাসের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমার ইনবক্সে টেক্সট করবে কোথায় তোমরা বুঝতে পারোনি। আমি নেক্সট ক্লাস শুরু হওয়ার পূর্বে সেই বিষয়গুলি আলোচনা করে প্রবলেমগুলি সমাধান করার চেষ্টা করব। তো তোমরা সবাই ভালো থাকো। ঢাকা কলেজ পরিবারের পক্ষ হতে, উদ্ভিদ বিজ্ঞান পরিবার থেকে আমাকে ক্লাসটি দেওয়ার জন্য আমি নিজেকে কৃতজ্ঞ মনে করছি এবং তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি। বেস্ট অফ লাক।